সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আমরা আলোচনা করব ভারত চীন উত্তেজনায় আঞ্চলিক প্রভাব এ বিষয় নিয়ে। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান, আছেন সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন এবং দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাইনুল আলম। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান স্যার, আপনার কাছে যেতে চাই। আমরা সম্প্রতি দেখলাম যে চীন বাংলাদেশকে ৫,১৬১টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিয়েছে এবং সেই হিসেবে চীনে এখন বাংলাদেশ প্রায় ৯৭% শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। এর মধ্যে চীন এবং ভারত সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে তা নিয়ে পরোক্ষভাবেই অনেকেই বলছেন যে বাংলাদেশকে নিয়ে দুই দেশেরই একটি সম্পর্ক উন্নয়নের একটি প্রতিদ্বন্দ্বিতা আছে। কি ভূ কৌশলগত কি কারণে বাংলাদেশকে নিয়ে তাদের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই যে ৫,০০০-এর উপরে পণ্যের যে শুল্কমুক্ত সুবিধা, ইনফ্যাক্ট এটা ৮,০০০-এ গিয়ে দাঁড়াবে, ৮,০০০-এর উপরে গিয়ে দাঁড়াবে। এই শুল্কমুক্তির বিষয়টি অনেক দিন থেকেই আলোচনায় চলে আসছিল এবং আজকে এটার একটা কংক্রিট একটা ডিসিশন আমরা পেলাম। এর একটা কনসিকুয়েন্স তো নিঃসন্দেহে আছে বলা যেতে পারে, এটা অস্বীকার করা যাবে না। বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যেটা বলি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্ররা, আমরা চীন হচ্ছে আমাদের নিকট প্রতিবেশী, ভারত আমাদের প্রতিবেশী। ফলে চীনের সাথে চীন আমাদের উন্নয়নের অন্যতম একটা অংশীদার এবং আমাদের অনেক উন্নয়ন কর্মকাণ্ডে চীন সরাসরিভাবে জড়িত। আমি যদি সেই পদ্মা সেতু থেকে শুরু করে অন্যান্য প্রকল্পের কথাগুলো বলি, অনেকগুলো ব্রিজ চীনের সহযোগিতায় তৈরি হয়েছে। ফলে চীনকে বাদ দিয়ে আমাদের উন্নয়নের অগ্রযাত্রা সম্ভব নয়। এবং আপনার নিশ্চয়ই মনে আছে, মাননীয় প্রধানমন্ত্রী যখন ২০১৪ সালে চীনে গেলেন, চীন সফরের সময় তিনি একটা পর্যায়ে কুনমিংয়ে যাওয়ার সময় কুনমিংয়ে গিয়ে তিনি কুনমিং টু কক্সবাজার যে প্রস্তাবিত সড়ক তার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। এবং আমরা ইনক্লুডিং ইন্ডিয়া BCIM করিডোরের ব্যাপারে আমাদের আগ্রহ, একটা অর্থনৈতিক করিডোর বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার। ফলে এই উত্তেজনার, ভারত চীন উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে চীন যে ৫,৭০০ পণ্যের শুল্কমুক্তের কথা ঘোষণা করলো, আমি এর সাথে একসাথে মিলাতে চাই না। এটা অনেক দিন থেকেই চলে আসছিল, ঘটনাচক্রে এই শুল্ক সুবিধাটা দিয়েছে। আমি মনে করি এটা একটা চীনের জন্য একটা উদার পদক্ষেপ এবং আমরা মনে করি যে চীনের সাথে বাংলাদেশের যে ট্রেড ইমব্যালেন্স, অনেক ভারসাম্য, এই ভারসাম্য এতে করে ভারসাম্যটা আমরা কমিয়ে আনতে পারবো, আমাদের পণ্যর রপ্তানি বৃদ্ধি পাবে এবং তাতে করে চীনের সাথে যে আমাদের বাণিজ্যিক গ্যাপ, এই গ্যাপটা আমরা কমিয়ে আনতে পারবো। তবে নিঃসন্দেহে এই যুদ্ধটা, এই সম্ভাব্য যে যুদ্ধের কথা আমরা সবাই বলছি, এক্ষেত্রে আমি বিশ্বাস করতে চাই যে এখানে যুদ্ধটা হবে না এবং এটা একটা সাময়িক উত্তেজনা এবং এই উত্তেজনাটা মিয়ে যাবে। এবং আপনি দেখবেন যে আজকে এই যে গালোয়া উপত্যকা নিয়ে যে সংকটটা তৈরি হয়েছে, এবং আপনি যদি একটু পেছনের দিকে তাকান, আপনি দেখবেন যে এই সংকটটা কিন্তু আজকের নয়। আপনি ১৯৬২ সালের যে যুদ্ধর কথা বলা হচ্ছে, ১৯৬২ সালের পরও আমি স্টাডি করে দেখেছি ১৯৬৭ সালে এই ভারত এবং চীনের মধ্যে সংঘর্ষ হয়েছে, ১৯৭৫ সালে সংঘর্ষ হয়েছে এবং সর্বশেষ ২০১৭ সালে ডোকলাম কনফ্লিক্ট, এটা একটা বড় ধরনের সংকট তৈরি করেছিল। অর্থাৎ এই হিমালয় অঞ্চলে যে উত্তেজনা, সেটা ৬২ সাল থেকেই শুরু হয়েছে এবং এই ধারাবাহিকতায় আজও চলছে। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে ৬২ সালের যে যুদ্ধ হয়েছিল তখনও কিন্তু এই অঞ্চলকে কেন্দ্র করেই যুদ্ধটা হয়েছিল এবং সেখানে একটা বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছিল। এরপর আর হয়তো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু ঘটনা ঘটেছে, যুদ্ধ হয়েছে, গোলাগুলি বিনিময় হয়েছে এবং ২০১৭ সালে দোকলামে একটা সম্ভাব্য যুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আজকে ঠিক তেমনি একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং মজার কাহিনী নিশ্চয়ই আমরা ইতিমধ্যে জেনেছি যে সেখানে কোনো গোলাগুলি ছড়াছড়ি হয়নি, কিন্তু অনেকগুলো মানুষ মারা গেছে এবং প্রাচীন যুগের যে অস্ত্র, সেইগুলো অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, তা পানিতে ফেলে দেওয়া হয়েছে উপর থেকে নিচে। এবং সেখানে আপনি জানেন যেখানে অত্যন্ত একটা ঠান্ডা আবহাওয়া, -55 ডিগ্রি সেন্টিগ্রেড সেখানে সেলসিয়াস, সেখানে হলো সব বজায় থাকে। ফলে এই সম্ভাব্য
যে একটা সংকট তৈরি হয়েছে, এই সংকটকে কেন্দ্র করে ভবিষ্যৎ কোন দিকে যাবে বলা মুশকিল। তবে এটা বলা যায় যে এতে করে একটা ভূ রাজনীতিগতভাবে এক ধরনের একটা একটা কি বলে যে এর একটা প্রভাব এই অঞ্চলে থাকবেই। জি, হ্যাঁ, তারেক শামসুর রহমান, আপনার কাছে আবার আসবো আমি। মানব হাসান, যেটি তারেক স্যার বললেন যে যুদ্ধ হয়তো হবে না বা যুদ্ধ হওয়ার সুযোগ কম, সেই বিশ্লেষণের চেয়ে বড় বিশ্লেষণ যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে আমাদের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ। বাংলাদেশ কীভাবে এখান থেকে লাভবান হতে পারে, বা চীন যে সুবিধা দিয়েছে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে, কিন্তু আমরা তো দেখলাম যে চীনের সাথে আমাদের যে বাণিজ্যের যে বিশাল ঘাটতি, তারা প্রায় 16-17 বিলিয়ন ডলার প্রতি বছরই বাংলাদেশে তাদের পণ্য রপ্তানি করে, পক্ষান্তরে আমরা করি 75 কোটি মার্কিন ডলার, যেটা 1 বিলিয়নেরও কম। এই অবস্থায় বাণিজ্য ঘাটতির এই সুবিধাটা কি বাংলাদেশ নিতে পারবে যে কমানোর ক্ষেত্রে? আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের উত্তরের আগে সামান্য একটু অন্য ওই রেলিভেন্ট কিন্তু অন্য অংশ বলতে চাই। যেই অঞ্চল নিয়ে বা চায়না যে ভূতত্ত্বগত ব্যাপার মানে আসে, জিওপলিটিক্যাল ব্যাপারটা আসে, যে অঞ্চলটা নিয়ে চায়না ইন্ডিয়ার মধ্যে গণ্ডগোল, ওই অঞ্চলে বর্ডার কোনো কালেও ছিল না, কোনো কালেই ছিল না। ইভেন যখন এখানে ব্রিটিশ রাজ ছিল তখনও কাশ্মীরের মহারাজা যিনি মানে যা মানে হরি সিং, তারও এলাকার পরে কোনো কন্ট্রোল ছিল না বা সুজারিটি ছিল না। ওটা আমার এলাকা ব্যাস ওই পর্যন্তই। এবং তারপর থেকে আজ পর্যন্ত কোনো দিন কোনো পক্ষ থেকেই উদ্যোগ নেয়নি আমরা একটা ফাইন একটা ডিমার্কেশন করি লাইন, যে যার নিজস্ব পার্সপেক্টিভ থেকে বলছে এটা এতটুকু আমার, সে বলছে ওটা অতটুকু আমার। বাস এই আমি এখন আপনার পয়েন্টে আসছি। এখন ভারত এবং চায়নার কনফ্লিক্টে যুদ্ধ হবে না, এটা আমিও স্বীকার করি। যুদ্ধ হলে হাঁটি ডান্ডা এগুলি নিয়ে হবে, নিউক্লিয়ার ওয়ার হবে না। সরি, আমি কথাটা কারেক্ট করি, নিউক্লিয়ার ওয়ার হবে না, ওই ডান্ডা পাথর এগুলি নিয়ে হতে পারে, বুঝছেন? তো তো এখন আমি একটু সেই পয়েন্টে আসি যে বাংলাদেশের এই দুই দেশের কনফ্লিক্টের কারণে বাংলাদেশ কি বেনিফিট নিতে পারে বা বাংলাদেশ ইকোনমিক্যালি অ্যাফেক্টেড হতে পারে কিনা, আইদার অফ দ্য টু, তাই তো? ব্যক্তিগতভাবে আমাদের যে ধারণা এবং সোর্সেস সেইড যে বাংলাদেশ এখন যেভাবে চলছে, যে পন্থায় পলিসি নিয়ে এগোচ্ছে, সেটা ঠিকই আছে এবং এভাবে থাকলে পরে বাংলাদেশের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেননা বাংলাদেশ কোনো দিকেই নাই, অথবা দুই দিকেই আছে, অর্থাৎ দুইজনই বন্ধু, কেউ আমার শত্রু না। তো এই পলিসি যদি থাকে তাহলে পরে বাংলাদেশের ট্রেডে, আমি ট্রেড ব্যাপারটাই আসতেছি আর কি, অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা একের মিনিমাম। এখন এখানে একটা কথা আছে, বাই নাও চায়না হচ্ছে আমাদের লার্জেস্ট ইম্পোর্ট সোর্স। এখন সবচেয়ে বেশি কিন্তু আমরা এখন ইম্পোর্ট করি চায়নার থেকে, ইন দি ফর্ম অফ র মেটেরিয়ালস অর ফিনিশ গুডস, হোয়াট এভার বি দ্য থিং। ইন্ডিয়া এখন সেকেন্ড, আগে ইন্ডিয়া 1 নম্বর ছিল, এখন ইন্ডিয়া সেকেন্ড হয়ে গেছে। ওয়েল, তো আমাদের যে ট্রেড গ্যাপের যে প্রশ্নটা যেটা এসছে, এটা আমাদের কম্পেয়ার টু আওয়ার ইম্পোর্ট ফ্রম চায়না, আওয়ার এক্সপোর্ট টু দ্যাট কান্ট্রি ইজ ভেরি লেস। পুয়ার ঠিক বলবো না, অত্যন্ত লেস। এটার কারণ দুর্বলতাটা কিন্তু আমাদের, বিকজ আমাদের মূল এক্সপোর্ট আইটেম কয়টা? 16টা 17টা মূল এক্সপোর্ট আইটেম। এমনি টুকটাক বহু কিছু হয়। এই মূল এক্সপোর্টের মধ্যে আবার মোর দেন 80% চলে যায় একটা আইটেম, অর্থাৎ আরএমজি বা রেডিমেড গার্মেন্টস। ওয়েল, তো এখন যদি মনে করেন যে চায়না গত পরশুদিনকে যে সুবিধাটা দিয়েছে, ডিউটি ফ্রি এক্সপোর্ট অর ডিউটি ফ্রি ইম্পোর্ট ইন দেয়ার কান্ট্রি, সেটার মধ্যে যদি এবং এক্সিস্টিং যে লিস্টগুলি আছে যারা যেগুলি ডিউটি ফ্রি সুবিধাটা পাচ্ছে বা পাচ্ছে, এর মধ্যে নতুন যে সুবিধা, নতুন যে আইটেমগুলি পাবে তার যদি যোগ করলে বা সেই লিস্টটা বর্তমানে 1800-র উপরে চলে যাবে আর কি। এখন 1800 কম আছে, চলে যাবে। যাক, সেটা পয়েন্টটা হচ্ছে তার মধ্যে আমাদের এই যে 16-17টা যেটা আমাদের মূল এক্সপোর্টিং আইটেম, সেটা এর মধ্যে ইনক্লুডেড হবে কিনা বা হচ্ছে কিনা, পয়েন্টটা কিন্তু এই জায়গাতে। এবং বাংলাদেশ বহুদিন ধরেই চেষ্টা চরিত্র করছে, চীনারাও কোনো সময় না বলেনি, তারা বলছে আমরা কনসিডার করছি। এবং তারা শেষ পর্যন্ত গত বছর সার্কুলার, অ্যাজ পার দেয়ার সার্কুলার, এই জিনিসটা পাওয়া গেছে। এখন অ্যাজিউমিং, যেহেতু আমরা পুরোপুরি সার্কুলার রিপোর্টটা পাই, কী আছে কন্টেন্টটা পাই নাই, এই জন্যে অ্যাজিউমিং কথাটা বলতে হচ্ছে আমাকে। যদি দেখা যায় যে হ্যাঁ
আমরা এটার মধ্যে রেডিমেড গার্মেন্টস, লেদার অ্যান্ড লেদার প্রোডাক্টস, শ্রিমস, এগুলি ওখানে ডিমান্ড জি। আছে ওদের এখানে। যদি ইনক্লুডেড হয়ে থাকে তাই আমরা টু এ গুড এক্সটেন্ট বেনিফিটেড হব, গুড এক্সটেন্ট বলছি আমি। কিন্তু ট্রেড ইমব্যালেন্স বা ট্রেড ব্যালেন্স যেটা সামান্য কিছু ওটা ন্যারো ডাউন হবে, খুব একটা helpful হবে ইমব্যালেন্স না। থেকেই যাবে। আর এখানে একটা পয়েন্ট আমার জিজ্ঞাসা বলে রাখা দরকার, ট্রেড ইমব্যালেন্স কিন্তু খারাপ কিছু না। বর্তমানে সবচেয়ে বড় ইকোনমি কোনটা? স্টেটস, ইউএসএ। প্রায় পৃথিবীর সব দেশের সাথে কিন্তু ওদের ট্রেড ইমব্যালেন্স, সবখানে কিন্তু ওদের কিন্তু ওই দেশ চলতেছে কী করে? কিছু ব্যাপার আছে, আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু পয়েন্টটা হচ্ছে যে ট্রেড ইমব্যালেন্স খারাপ কিছু না। দেখতে হবে যে আমার ইকোনমিকে আমি কত দূর সামনেখানে ইফেক্টিভলি নিয়ে যেতে পারছি, এটাই হচ্ছে মূল ব্যাপারটা। মানুর হোসেন, আপনার কাছে আবার আসবো আমি। মাইনুল আলম, যেটি মানুর হোসেন আলাপ করছিলেন যে আমাদের ব্যবসা বাণিজ্য বা অর্থনীতিকে আমরা কতটা এগিয়ে নিয়ে যেতে পারবো এই সুযোগতে। আপনার কাছে যেটি প্রশ্ন হচ্ছে, দক্ষিণ এশিয়ার যদি আমরা একটি বা এশিয়ার এই অঞ্চলে একটি দুটি বড় শক্তি ভারত এবং চীন, তাদের দ্বন্দ্বে যদি সেইভাবে দ্বন্দ্ব তৈরি হয় বা যদি যুদ্ধ শুরু হয় বা কোনো ধরনের অস্থিরতা উত্তেজনা যেটাই হোক আর কি, আমাদের বাংলাদেশে তো একটি প্রভাব পড়বেই। এবং আমরা বাংলাদেশ কি তাদের দুই দেশের এই অবস্থান থেকে বা আমাদের যে অবস্থা, তাতে তো তাদের মধ্যে আমাদের সম্পর্ক অনেক ভালো। চীনের সাথে যেমন বাণিজ্য, ভারতের সাথে একটি ঐতিহাসিক সম্পর্কে আমরা আছি, সেই দিক থেকে বাংলাদেশের অবস্থান কি হওয়া উচিত বা বাংলাদেশের কৌশল কি সঠিক কিনা? সেটা যদি আমি 3 ভাগে ভাগ করি, অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক। আমি রাজনৈতিক এবং কূটনৈতিক ইস্যুটাতে আমি মনোনিবেশ করব। সেটা হচ্ছে যে দুই দেশ একটা বিবাদে আছে, বিরোধে আছে, দ্বন্দ্বে আছে, যুদ্ধ না, যুদ্ধের মতো পরিস্থিতি এবং উত্তেজনায় আছে একটা সীমান্ত নিয়ে, যেটা আনডিমার্কেটেড, শ্রদ্ধেয় পূর্ববর্তী দুজন আলোচক বললেন। তার সাথে সংযুক্ত করে বলতে পারি বাংলাদেশের কি হবে। বাংলাদেশ খুবই স্বাভাবিকভাবে কারো শত্রু না, উভয়ের বন্ধু, ব্যাপারটা একেবারে সহজ সরল। তারপরে কি হবে যদি এমন হয়, যদি দুদেশ ওখানে যদি ট্র্যাডিশনাল কনভেনশনাল যুদ্ধ করে, কিংবা ধরে নিলাম আরও বড় কিছু করলো, পারমাণবিক অস্ত্র ব্যবহার করলো, পরমাণু ব্যবহার করলো, তাহলে কী হবে? এটা প্রভাব অবশ্যই শুধু বাংলাদেশ না, এই অঞ্চলে পড়বে, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং অঞ্চলের বাইরে পুরো বিশ্বে এটা পড়বে বর্তমান পরিস্থিতি প্রভাব। এটা আমি কাল্পনিক অর্থে বললাম। কিন্তু বাংলাদেশ কি করতে পারে? বাংলাদেশ কারোর সাথে কোনো পক্ষ নেবে না। বাংলাদেশের কূটনৈতিক যে পলিসি আছে, বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে। একদিকে 4000 কিলোমিটারের উপরে 4129 কিলোমিটার সীমান্ত ভারতের সাথে, আমাদের বাণিজ্য, আমাদের সম্পর্ক, অনেক কিছু, আমরা পানি, সীমান্ত, বিদ্যুৎ, অনেক রিসোর্স, অনেক কিছু প্রাকৃতিকভাবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আমরা শেয়ার করি। তাহলে কি শেয়ার করি মানে কি? আপনার পার্টনারশিপ আছে। পক্ষান্তরে চীন একটু দূর প্রতিবেশী হলেও এই অঞ্চলে যে চীন যে অগ্রসরমান একটা দেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইকোনমি, এটা ফোরকাস্ট হচ্ছে 2030 সালে চীন 1 নম্বর ইকোনমি হবে আমেরিকাকে বাইপাস করে। যদি সেটা হয়, চীনের গ্রোথটা এভাবে বলা হচ্ছে গ্রোথের ভিত্তিতে, তাহলে আমরা তো চীনকে ফেলতে পারি না। চীনে আমাদের অনেক স্টেক আছে চীনের সাথে। আমাদের শুধু যোগাযোগ অবকাঠামো নয়, সড়ক সেতু নয়, আমাদের বিদ্যুতে, আমাদের প্রতিটি সেক্টরে চীনের ভূমিকা আছে, ইনভেস্টমেন্ট আছে, আমাদের অর্থায়ন, চীন, আমরা অর্থ নিচ্ছি, লোন নিচ্ছি, বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করছি। তো বাংলাদেশ এখন সঠিক পথে আছে, একটা ভূমিকা আছে, বাংলাদেশ একটা সুযোগ নেওয়ার ব্যাপার আছে। সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি একটি উদ্যোগ নিতে পারেন, এমন ধরনের উদ্যোগ নিতে পারেন যেটা উনি আগে নিয়েছিলেন, অন্তত 20 বছর আগে নিয়েছিলেন, ভারত পাকিস্তান উত্তেজনা এবং স্নায়ুযুদ্ধের সময় নিয়েছিলেন। এই সুযোগটা ডোনাল্ড ট্রাম্প নেওয়ার চেষ্টা করছে, মধ্যস্থতা, এটা ব্যর্থ হয়েছে। পুটিনও আওয়াজ দিয়েছিল, সেটা কাজে আসেনি, কিন্তু শেখ হাসিনা এটা করতে পারেন আমি মনে করি। আমার ব্যক্তিগত মত, এটা সামনেই ভবিষ্যৎ বলে দেবে। উনি দুই দেশের সাথে, ভারতের সাথে সম্পর্ক, নরেন্দ্র মোদীর সাথে ব্যক্তিগত সম্পর্ক, শি জিনপিং এবং চীনের সাথে আমাদের যে সম্পর্ক, শেখ হাসিনার যে সম্পর্ক, এটাকে কাজে লাগিয়ে দুজনের মধ্যে একটি মেডিয়েশন প্রসেস উনি যেতে পারেন। এটা হচ্ছে আমার মত। এটা হয়তো সে প্রক্রিয়াটা এখনও সময়টা আসেনি, সেই দিকে চিন্তা করা উচিত বলে মনে করি। আর প্রভাব বলতে যেটা বোঝায়, আমাদের অর্থনীতি, বাণিজ্য, যে কোনো কিছুর মধ্যে কিন্তু একটা অর্থনীতি এবং বাণিজ্য আছে। চীন এবং ভারত যে বৈরী, এখন যে বৈরী সম্পর্ক, তাদের কি অর্থনৈতিক সম্পর্ক বন্ধ আছে, বাণিজ্যিক সম্পর্ক বন্ধ আছে? না। $88 বিলিয়ন ট্রেড দু দেশের মধ্যে চলছে।
ব্যালেন্স ইমব্যালেন্স সেটা, কিন্তু দুই দেশ 100 কোটি মানুষের উপর, 125-150 কোটি মানুষের বাজার। এটা ব্যক্তি পর্যায়ে পণ্য বর্জন কিংবা এ ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া খুব সহজ না। একটা রাজনৈতিক ডাক আসতে পারে, রাজনৈতিকভাবে বলতে পারে চীনকে বয়কট করো, কিংবা ভারতের পণ্য চীন বয়কট করবে, সেটা বাস্তব পক্ষে ওইভাবে সম্ভব হয় না। দুইটা দেশ বড় বাজার, বড় একটা ভোক্তা শ্রেণী, পৃথিবীর সবচেয়ে বড় ভোক্তা শ্রেণীর দেশ হচ্ছে এই দুটি দেশ। এই দুটি দেশ কতটুকু পর্যন্ত অগ্রসর হবে? যেটা নিয়ে হয়েছে গালোয়ান সীমান্তে, উপত্যকা ভ্যালিতে যেটা হয়েছে, সেটা হচ্ছে একটা দীর্ঘদিনের একটা অমীমাংসিত বিষয়। এটা কবে মীমাংসা হবে? যদি প্রস্তাব দেওয়া হয় কাল থেকে চীন এবং ভারতের কর্মকর্তারা বসবেন, এখানে সীমান্ত রেখা তৈরি করবেন এবং একটা যৌথ উদ্যোগ নেবেন, সেটারও কোনো মুখে আছে কিন্তু কার্যকারিতা নাই। সেই 40 বছর 60 বছর ধরে এটা চলে আসছে। সুতরাং এটা পাশাপাশি বিভিন্ন দেশে দেশে এটা আছে, এ ধরনের সীমান্ত বিরোধ যুক্তরাষ্ট্র মেক্সিকোর মধ্যে আছে, সব দেশের মধ্যে, ইউরোপেও আছে, এটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে। চীন যতগুলো রাষ্ট্রের সাথে, যতগুলো দেশের সাথে প্রতিবেশী, সবার সাথে আছে। ভারত যে দেশগুলোর সাথে প্রতিবেশী, সবার সাথে আছে। এই বিরোধগুলো কখনো একটা পর্যায়ের শক্তি সামর্থ্য প্রদর্শন করার জন্য একটা বিরোধে পরিণত হয়। এটা দেখেন, এই যে হাতাহাতি থেকে কিছু লোক প্রাণহানি হলো, এটা হচ্ছে দেশকে, এক দেশ আরেক দেশকে একটা মাইলেজ নেওয়ার চেষ্টা। বাস্তবে পুরো পরিস্থিতি এমন যে যুদ্ধের কোনো আশঙ্কা কিংবা শঙ্কা সম্ভাবনা আমি দেখি না ব্যক্তিগতভাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের নজর রাখতে হবে, আমরা পর্যবেক্ষণে রাখতে হবে, যেটা রাখছে, এবং একটা মধ্যস্থতার একটা সুযোগ বোধহয় গ্রহণ করা যায়। মাইনুল আলম, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান, যেটি মাইনুল আলম বললেন যে এই দ্বন্দ্ব 60 বছর ধরে চলে আসছে, এবং ডিমার্কেশন না থাকার কারণে দুই দেশের দ্বন্দ্ব এবং উত্তেজনা মাঝে মাঝেই সাময়িকভাবে দেখা দেয়। কিন্তু এই দুই দ্বন্দ্বের শেষ কোথায় সেটি একটি যেমন, আর যদি শেষ না হয় তার একটি প্রভাব তো বাংলাদেশ সহ আশেপাশের প্রতিবেশী যারা আছে তাদের থেকেই পড়ে। আপনি জানেন যে নেপালের সাথেও ভারতের সীমান্তে একটু দ্বন্দ্ব চলছে। বাংলাদেশ অতি নিকটতম প্রতিবেশী এবং ভারতের সাথে আমাদের একটি ঐতিহাসিক সম্পর্ক আছে অনেক দিন ধরে, এবং ভারতের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক একেবারেই কম নয়, চীনের চেয়ে একটু কম হলেও ভালো সম্পর্ক আছে। সেক্ষেত্রে বাংলাদেশের করণীয় কি? না, এখানে অনেকগুলো বিষয় আছে। আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে এই ভারত চীন দ্বন্দ্বর যে দীর্ঘদিনের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের এই যে এটা সাময়িকভাবে এই দ্বন্দ্বটা 2017 সালের পর আবার এটাকে সামনে চলে আসলো, এবং এই দ্বন্দ্বের একটা অন্য দিক আছে। অন্য দিকটা হচ্ছে যে অতি সাম্প্রতিককালে আমরা যারা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, আমরা দেখি যে বিশ্বে নতুন করে এক ধরনের স্নায়ুযুদ্ধের জন্ম হচ্ছে। এটাকে আমরা বলছি, আমাদের ভাষায় আমরা বলছি স্নায়ুযুদ্ধ 2, স্নায়ুযুদ্ধ 2। কেন 2 বলছি? বিকজ স্নায়ুযুদ্ধ প্রথম যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর শুরু হয়েছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পলিসি ছিল, সেই পলিসিটাকে আমরা বলি কন্টেইনমেন্ট থিওরি, কন্টেইন করা, ঘিরে ফেলা। সেটা ছিল সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন যাতে বেশি মাত্রায় ইউরোপের দিকে ঝুঁকে না পড়তে পারে, তাকে কন্টেইন করে তাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা। বিশ্বের 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সমাজতন্ত্রের পতন ঘটছে। এখন দীর্ঘদিন পর এই অঞ্চলে সামগ্রিকভাবে বিশ্বে কোথাও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব চ্যালেঞ্জ করার কেউ ছিল না। কিন্তু অতি সাম্প্রতিককালে দেখা গেল যে চীন অন্যতম একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা বারবার বলার চেষ্টা করছেন যে স্নায়ুযুদ্ধ প্রথম শুরু হয়েছিল ইউরোপকে কেন্দ্র করে, আর দ্বিতীয় স্নায়ুযুদ্ধের যে ট্যুর কথা যেটা আমরা বলছি, তার সম্ভাবনা আছে এই ভারত মহাসাগরকে কেন্দ্র করে। ফলে এই যে দোকলামের পর এই যে এখন গালোয়া উপত্যকায় কেন্দ্র করে চীন এবং ভারতের যে দ্বন্দ্ব, এবং ভারতকে উস্কে দেওয়ার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পরোক্ষ একটা ইন্ধন আছে, এবং এই ইন্ধনটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সামনে আনতে চায়। এর অনেকগুলো ডাইমেনশন আছে। মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে ভারতকে আফগানিস্তানের ব্যাপারে রোল প্লে করতে, মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে ভারতকে সামনে রেখে একটা চীনের বিরুদ্ধে একটা অ্যালায়েন্স তৈরি করতে, যাতে করে
চীন ভারত দ্বন্দ্বটা যদি আরও প্রলম্বিত হয়, এ থেকে সুবিধা নেবে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিদের একটা অংশ। তবে এখানে আবার একটা প্রশ্ন আছে, খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমরা যখন দেখলাম এই গালোয়া উপত্যকা নিয়ে, যার কোনো ডিমার্কেশন, তার কোনো অস্তিত্ব নেই, যার কোনো আপনার কোনো একটা এই এলাকাটা দীর্ঘদিন যাবতই কারো অন্তরে ছিল না, একটা অত্যন্ত দুর্গম একটি অঞ্চল। যখন এরকম একটা সংকট, যখন 40 জনের মতো ভারতীয় সৈন্য মারা গেল, তখন আবার ভারত ব্রিক্স ব্যাংক থেকে ঋণ পেয়েছে। এটা হয়তো আমরা অনেকেই খেয়াল করিনি। অর্থাৎ ব্রিক্স ব্যাংকটা হচ্ছে চায়না নেতৃত্বের একটা বড় একটা ব্যাংক, সেখান থেকে ভারত ঋণ পেয়েছে। ফলে এই সম্পর্কটা, আমরা যেটা বারবার আমি বলছি যে সম্পর্কটা উত্তেজনা পর্যায়ে থেমে যাবে, এটা যুদ্ধে পর্যন্ত গড়াবে না। এবং তবে একটা কথা আছে যে এটার যুদ্ধে এটা প্রভাব যদি এই উত্তেজনাটা যদি কন্টিনিউয়াসলি থাকে, দীর্ঘদিন যাবৎ যদি বজায় থাকে, তাহলে সঙ্গত কারণেই আপনার ট্রেডের উপর একটা এফেক্ট করবে, বিনিয়োগের উপর একটা এফেক্ট করবে। এবং এমনও হতে পারে যে এখানে ভারত এমন নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই দক্ষিণ এশিয়াতে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে যাতে করে চীনা বিনিয়োগগুলো এখানে বাধাগ্রস্ত হবে। এটা একটা সম্ভব, একটা হাইপোথেটিক্যালি এটা হবে কিনা আমরা জানি না। তবে আমি রিয়ালিজমের ছাত্র, আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, আমি বিশ্বাস করি যে চূড়ান্ত পর্যায়ে ভারত ভালো করে জানে যে চীনকে তার প্রয়োজন আছে, কারণ তার চীনা পণ্য ছাড়া ভারত চলতে পারবে না। আবার চীনও বোঝে যে ভারতে আমার বিশাল ট্রেড বাজার, বিশাল বাজার, সুতরাং এই বাজারটা আমি নষ্ট করতে চাইবো না। কারণ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এখন বাজারটাই হচ্ছে প্রধান। চীনের আজকে যে বিশাল তাদের যে রিজার্ভ, সেই রিজার্ভের একটা মূল শক্তি হচ্ছে চীন এখন তাদের পণ্য খুব সস্তায় সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে। আফ্রিকার বিশাল বাজার তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এমন কোনো স্টেট নাই যেখানে চীনা পণ্য খুঁজে পাওয়া যাবে না। ফলে ওই ঘুরে ফিরে একটা জিনিসই আসলো যে সম্পর্ক যে পর্যায়েই যাক না কেন, আলটিমেটলি এই একটা পর্যায়ে তারা সমঝোতায় উপনীত হবে এবং একটা স্ট্যাটাস কো বজায় থাকবে। অর্থাৎ তুমি যেখানে ছিলে সেখানে তুমি থাকো, আমার যেখানে ছিলাম আমি এখানে থাকবো। এখানে ছোট্ট করে একটু বলে রাখি, চীনের এই সংকটের কারণে, এই গালাও উপত্যকায় যে সংকটটা তৈরি হলো, এটা কিন্তু চীন অনেক দিন থেকে এটা লক্ষ্য করছিল। কারণ আপনি দেখবেন যে প্রথম হলো লাদাখকে ভারত কাশ্মীর থেকে, জম্মু কাশ্মীর থেকে আলাদা করলো। লাদাখ এখন সরাসরিভাবে কেন্দ্র নিয়ন্ত্রিত একটা অঞ্চল। এটা তাদের স্ট্র্যাটেজির একটা অংশ, কারণ লাদাখের রাজধানী লে থেকে দৌলত বেগ আলভি নামে একটা এয়ারপোর্ট আছে, দৌলত বেগ আলভি। এটা হলো একদম 9 কিলোমিটারের সীমান্তের কাছাকাছি। এটা স্ট্র্যাটেজিক্যালি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে এয়ারবেস এবং সেখানে তারা যুদ্ধ বিমান মোতায়েন করেছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যদি কোনোদিন চীনের সাথে যুদ্ধ হয়ে যায়, যদি কোনোদিন পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়, গ্লেসিয়ার নেওয়া তো আমরা জানি যে চীনের সাথে বারবার দ্বন্দ্ব হচ্ছে সিনচিয়ানে, ফলে ওখানে তারা সৈন্য মোতায়েন করেছে। এবং আগে লাগতো 2 দিন, লে থেকে যখন আপনি দৌলত বেগ আলভি এয়ারপোর্টে যাবেন 2 দিন লাগতো, এত দুর্গম অঞ্চল। কিন্তু রাস্তা তৈরি করে সেটা এখন লাগে মাত্র 6 ঘন্টা। এবং এইটা প্যারালেল যে আন্তর্জাতিক যে সীমানা, সেই সীমানার পাশাপাশি এই রাস্তাটা ভারত তৈরি করেছে। এইটা চীনাদের চিন্তায় ঢুকে গেছে যে এটা আমার নিরাপত্তার প্রতি আমাদের একটা থ্রেট। ফলে এই সংকটটা মূলত এইসব কারণে কেন্দ্র করেই এই সংকটটার জন্ম হয়েছে। জি, তারেক শামসুর রহমান, আপনার কাছে আবার আসবো আমি। মানোয়ার হোসেন, তারেক শামসুর রহমান সুন্দর করে বললেন যে সংকটটা আসলে কিভাবে তৈরি হলো এবং কেন তৈরি হলো। যদি সংকট যেটাই থাকুক, যেটি মাইনুল আলম বললেন যে আসলে রাজনৈতিক বা সামরিক নানা ধরনের উত্তেজনা থাকতে পারে, কিন্তু সেটি বাণিজ্যে প্রভাব পড়বে না। আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমি আর প্রশ্ন উত্তর দেওয়ার আগে একটু জিনিস বলছি, বাণিজ্যে প্রভাব পড়ার কোনো ভিজিবল প্র্যাকটিক্যাল কারণ নাই, বিশেষ করে স্পেসিফিক্যালি এই ইস্যুতে, দ্য কনফ্লিক্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না ভিসাভিস বাংলাদেশ। এখানে কোনো কারণই নাই। এখন পয়েন্টটা হচ্ছে তারপরেও যে কথাগুলি আসছে, জানছেন যে ইন্ডিয়া হ্যাজ গট মেনি অ্যালিজ অল ওভার দ্য গ্লোব ইনক্লুডিং স্টেটস। এখন তাদের পেছনে এক ধরনের কী বলে ইনস্টিগেশন আছে, এটাও বহু পত্রপত্রিকাতে এসছে এবং এটা উনি বলেওছেন। এই অবস্থা যদি হয়, এরকমই যদি হয়, তাহলে পরে আমাদের সাথে সাপ্লাই লাইন যেটা উইথ চায়না,
এই সাপ্লাই লাইনটা মানে আমি যেই রুট দিয়ে বা যে পথ দিয়ে আমাদের এখানে ইম্পোর্টগুলো হয় চায়নার থেকে, সেটা যদি চোকড হয়ে যায় বা চোখ মানে আই মিন সে কোনো ক্রমে যদি বন্ধ হয়ে যায় বা টেম্পোরারি স্টলড হয়ে যায়, সেক্ষেত্রে একটা ইম্প্যাক্ট আপনার এখানে আসতে পারে সেক্ষেত্রে। কিন্তু এখানেও আর একটা ব্যাপার আছে, এই ইম্প্যাক্টটা যেটা যদি হয়ও, সাপোজিং একটা ভ্যাকুয়াম যদি 3 মাস বা 6 মাসের জন্য হয়, ইন্ডিয়া তো বসে থাকবে না, ইন্ডিয়া উইল কাম ফরওয়ার্ড টু ফিল আপ দ্যাট ভ্যাকুয়াম। কেননা আমরা যে ইম্পোর্ট করি প্রায় কাছাকাছি একই জিনিসের ইম্পোর্ট আমরা ইন্ডিয়ার থেকেও করি, চায়নার থেকেও করি। এখন আমরা চায়নার থেকে করি কী কারণে, যে চায়নার তুলনামূলকভাবে কোয়ালিটেটিভলি বেটার অ্যান্ড প্রাইস ওয়াইজ মোর কম্পিটিটিভ, যে কারণে চায়নার থেকে আমাদের ইম্পোর্টটা বেশি হচ্ছে। এখন যদি দেখা যায় যে ঠিক আছে জিনিস তো আমার কাছাকাছি, 18-20, ধরো আমরা একটা কথা বলি না 19-20 একটু আর কি, সেরকম ধরেন 18-20 যদি হয়, এতেও প্রোডাকশন হ্যাম্পার হওয়ার কোনো কারণ নাই। এটা লোকালি বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে মেকআপ করে দেওয়া যায়। এই জন্যই বলছি যে যদি সাপ্লাই লাইনটা, বর্তমান সাপ্লাই লাইনটা কোনটা, সিঙ্গাপুর হয়ে আসে, প্যাসিফিক থেকে সিঙ্গাপুর জিনিসটা আসে, আমাদের সরাসরি কোনো কানেকশন চায়নার সাথে নাই, হওয়ার সম্ভাবনাও নাই। যেটা ছিল BCIM ওটা আর হবে না, টেক ইট গ্যারান্টেড ফ্রম দে তো ওয়েল। এবং এটা হবে না একটা পার্টিকুলার দেশের কারণে, আমি আবার সব যেহেতু জিওপলিটিক্যাল ব্যাপার আমি যেন কথা বলতে চাই না, এবং অ্যাকচুয়ালি হচ্ছে না। তাহলে মাল আসবে আপনার সেই ভায়া সিঙ্গাপুর হয়েই, বা হয়তো দেখা যাবে কোনো ক্রমে হয়তো কোনো বার্মা বা মায়ানমারের কোনো একটা থ্রু একটা পোর্ট দিয়ে হয়তো আসলো। এই রুটগুলি যদি চোকড হয়ে যায়, এইসব জায়গাতেও তো নেভাল প্রেজেন্স আছে অফ দ্য স্টেটস, মূলত স্টেটসের, ইন্ডিয়ারও আছে। এবং ঠিক আছে, যুদ্ধ যখন লাগছে ফুল ফেজেড ওয়ার, নট নিউক্লিয়ার ওয়ার, নিউক্লিয়ার কথা বলছি না, কিন্তু আমি ফুল ফেজেড ওয়ারই হলো, তখন তো ম্যাচে সবাই চাইবে যে যা রাস্তাগুলি বন্ধ করতে, এটাই নিয়ম, যুদ্ধের নিয়মই হচ্ছে না এটা। সেক্ষেত্রে আপনার সাপ্লাই কিছুটা স্ট্রেন হতে পারে, তবে সেই সাপ্লাই স্ট্রেন হলেও আমার ধারণা, আমি তো বললাম যে গ্যাপটা হবে, সাপ্লাই গ্যাপ যেটা হবে, সেই সাপ্লাই গ্যাপ দ্যাট উইল বি ফুলফিলড বিকজ ইন্ডিয়া ইজ স্ট্যান্ডিং অন ইটস ওন ফিট, ও দাঁড়াই আছে, আমি সুযোগটা নেব এটা। কাজে ব্যক্তিগতভাবে আমি আবারও বলছি, এখন পর্যন্ত অ্যাজ অফ টুডে সিচুয়েশন যা, এবং তাতে বাংলাদেশের পজিশন যা, এবং বাংলাদেশ যেভাবে এগোচ্ছে কারেক্ট, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি না এই বিবেচনায় আগামীতে ট্রেডে বাংলাদেশের সাথে চীনের বা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খুব একটা এফেক্ট হবে বলে আমার মনে হয়। মনোহর হোসেন, আপনার কাছে আবার আসবো আমি। মাইনুল আলম যেটি মনোহর হোসেন বললেন যে বাংলাদেশের সাথে বাণিজ্যের ক্ষেত্রে খুব একটা হেরফের হবে না, যদি বাংলাদেশ ভূ কৌশলগত কারণে বাংলাদেশ যদি এত বেশি গুরুত্বপূর্ণ হয় দুই দেশের কাছে, তাহলে সেক্ষেত্রে আমরা কেন বাণিজ্যিক সুবিধাগুলো নিতে পারছি না, বা আমাদের বাণিজ্যের কেন সামনের দিকে এই যে ঘাটতি, এটি পূরণ হবে না? বাণিজ্য ঘাটতি এটা আজকে না, দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আপনি দেখেন, ভারতের সাথে বাণিজ্য ঘাটতি বলি, এরপর চায়নার সাথে বলি, ভারতের সাথে আমাদের বাণিজ্য ঘাটতিটা হচ্ছে এমন পর্যায়ে গেছে যে আমরা পেঁয়াজ থেকে শুরু করে অনেক কিছুর উপর আমরা নির্ভরশীল। আমরা আমাদের সীমান্ত দিয়ে ট্রাকের পর ট্রাক আসছে। এই যে করোনা মৌসুমে 2 মাস সীমান্ত বাণিজ্য বন্ধ ছিল, কোনো পণ্য আসতো না, কি পরিস্থিতি হয়েছে। এখন এটা খুলছে, সকাল থেকে বিকেল পর্যন্ত 8-9 ঘন্টা খুলছে। আমরা প্রতিটি বিষয়ের পণ্যের উপর, অধিকাংশ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, খাদ্য পণ্যের উপর, এমনি শিল্প পণ্য তো আছে, র ম্যাটেরিয়ালস আছে, আমরা ভারতের কাছে উপর নির্ভরশীল। কারণ হচ্ছে দুদেশের যে সীমান্ত আছে, এই সীমান্তটা ব্যবহার করে আমরা কম মূল্যে আমরা আনতে পারছি। এই জন্য আমাদের মনে করেন 40 লক্ষ টন পেঁয়াজ দরকার, আমরা 25 থেকে 30 লক্ষ টন আমরা উৎপাদন করতে পারি, 10 লক্ষ আমরা আনতে হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন পণ্যের এরকম একটা প্রভাব পড়ে এবং প্রয়োজন হয়। চীনের সাথে আমরা অবশ্যই বড় আমদানিকারক দেশ চীন, এবং আমদানি নির্ভর চীনের উপর সবচেয়ে বেশি। সেক্ষেত্রে আমরা আমাদের উৎপাদন খাত, ম্যানুফ্যাকচারিং সেক্টরটা পুরো নির্ভরশীল। RMG বলেন, চামড়াজাত পদ্য বলেন, হিমায়িত শিল্প বলেন, সবই, ফ্রোজেন ফুড, সব কিছুর উপর নির্ভরশীল। কারণ হচ্ছে আমরা এমন একটা ব্যাপারে, আমাদের গত 40 দশকের স্বাধীনতার পর থেকে এই 49-50 বছরে আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর ওইভাবে গড়ে ওঠেনি, শিল্পায়ন, শিল্প এগুলো ওইভাবে দাঁড়ায়নি। কারণ হচ্ছে আমরা ছোট দেশ, আমাদের চাহিদা দিন দিন বাড়ছে, আমাদের সেই বৈচিত্র্য আসছে, আমাদের পণ্যের বৈচিত্র্য আসছে, কিন্তু বাড়েনি। যেমন RMG তৈরি পোশাক খাত 70 থেকে 80% র ম্যাটেরিয়ালস আমরা বাইরে থেকে আমদানি করতে হয়। কোত্থেকে আনি? চীন।
চীন কেন সহজে যোগানদাতা, চীনের বাজারটা ভালো, ওদের প্রোডাক্ট আমাদের পণ্য অনুযায়ী দাম অনুযায়ী, চীন এমন একটা দেশ ওদের প্রোডাকশনগুলো আমাদের পণ্যের মান এবং দাম অনুযায়ী ওরা ওখান থেকে দিতে পারছে। এরপর ভারী শিল্প, মেশিনারি, সেটাও আপনি বলতে পারছেন সবই আসছে। এখন চীন গ্লোবালি যে মার্কেটিংটা করছে, আমরা এই মার্কেটিংটার সুযোগ নিচ্ছি। এই জন্য আমাদের আমদানি নির্ভরতা বেশি, আমরা অনেক বেশি আমদানি করি, আমরা রপ্তানির সুযোগটা এখনও পাইনি। এখন ধীরে ধীরে সুযোগটা বাড়ছে এবং ট্রেড ইমব্যালেন্সের কথা আমরা বহু বছর ধরে বলে আসছি। যেমন চীন বাংলাদেশে একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন তৈরি করছে, ইপিজেডের মতো, কোরিয়ান ইপিজেডের মতো তৈরি করছে। তাহলে চীন যদি এখানে প্রোডাকশন করে এবং সে যদি উৎপাদন করে যদি রপ্তানি করে, তাহলে আমাদের রপ্তানির ভলিউম বাড়বে, আমরা রপ্তানি শিল্পটা আমরা এগিয়ে নিতে পারবো। এ ধরনের উদ্যোগগুলো এই গত 5-7 বছরে নেওয়া হচ্ছে, 10 বছরে নেওয়া হচ্ছে। এই কাজগুলো হচ্ছে, এগুলো আগেই করা উচিত ছিল, কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্টের রিলেশনশিপের উপর নতুন নতুন এভিনিউ তৈরি হয় এবং নতুন নতুন উদ্যোগগুলো দেখা যায়। এই যে চীনকে আমরা খুব বুদ্ধি করে একটা, বিভিন্ন দেশকে দিয়েছি, জাপানকে দিয়েছি, ভারতকে দিয়েছি, কিন্তু চীনকে যে আমরা একটা ইপিজেড সবার আগে দিলাম, চীন এটা লুফে নিয়েছে। চীন এটা এখন অ্যাগ্রেসিভলি এটা কাজ করছে এবং এখানে প্রোডাকশনে যাবে, এখান থেকে উৎপাদিত ফুটওয়্যার থেকে শুরু করে সব কিছু এখন আমরা এক্সপোর্ট করতে পারবো। সুতরাং এটা আমাদের এক্সপোর্ট ভলিউম বাড়বে। এই কাজগুলো ভাবা হয়নি দীর্ঘদিন ধরে এই দিকে মনোযোগ দেওয়া হয়নি। চিন্তার পরিবর্তন আনতে হবে, যার সাথে বিপরীত চিন্তার একটা মিল থাকতে হবে, তারপরে নতুন কাজগুলো আমরা সুফল আনতে পারবো। এই যে বাণিজ্য ঘাটতির কথা বলছেন, বাণিজ্যটা কীভাবে বাড়ানো যায়, সেক্ষেত্রে ভারতের সাথেও আমরা একইভাবে আমরা অগ্রসর হচ্ছি এবং আমরা আমাদের নতুন নতুন সেক্টর, আমরা জ্বালানি উৎপাদন করে আমরা জ্বালানি সরবরাহ করতে পারছি, রপ্তানি করতে পারছি। আমাদের যখন জ্বালানি যখন সারপ্লাস হবে, একটা আঞ্চলিক উদ্যোগ আছে, এনার্জির একটা রিজিওনাল ইনিশিয়েটিভ আছে। এরপর নতুন নতুন কাজগুলো, যেটা যেমন BBIN একটা ভেহিকেল, তাই মোটরযান অভিন্ন রুটে 4 দেশের মধ্যে, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, একটা মোটরযান মুভমেন্ট করবে, গুডস পরিবহন হবে। এক্ষেত্রে একটা কাজ হচ্ছে, কানেক্টিভিটির ক্ষেত্রে একটা বড় ধরনের অগ্রগতি হয়েছে। এগুলো কিন্তু সবই অর্থনৈতিক চিন্তার মধ্যে নিহিত এবং সবই পণ্য পরিবহন, রপ্তানি, উৎপাদন, রপ্তানির সাথে সংযুক্ত। এই কাজগুলো যখন আমরা খুব বেশি বেশি করে করছি গত 10 বছর ধরে, কিছুদিন পর এটা সুফল পাবো, কিছুদিন পর এটার ইতিবাচক প্রভাব পড়বে এবং কিছুদিন পর বাণিজ্যের একটা ভলিউম বাড়বে। সেক্ষেত্রে আমাদের ঘাটতি কমবে, রপ্তানি বাড়বে, সব মিলে আমরা পাবো। এটা রাতারাতি সম্ভব না, এটা গত 40-50 বছরে যেটা হয়নি, 10 বছরে এটা হচ্ছে এবং এটার ইতিবাচক দিকগুলো আসছে। নেতিবাচক দিকও আছে। যখন আমরা উন্নয়নের দিকে যাব, তখন আমরা যখন ঘাটতি মেটাতে যাব, যদিও ঘাটতিটা আমি খুব বেশি, মনোহর ভাই বলেছেন, ঘাটতি কিংবা ট্রেড ডেফিসিট ইজ নট এ বিগ ডিল, বিগ প্রবলেম। কারণ হচ্ছে আপনি যখন রিলেশনশিপটা, ট্রেড রিলেশনশিপটাকে আপনি গুরুত্ব দিতে হবে, অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ককে গুরুত্ব দিতে হবে। এটা কখনো ঘাটতি থাকবে, কখনো আপনি সাপ্লাই চেইনটা খুব ভালো থাকবে, সাপ্লাই চেইন বন্ধ হয়ে গেলে এটা ট্রেডে ইম্প্যাক্ট পড়বে। কিন্তু যখন এটা রোল করতে থাকবে, তখন এটা আপনি সুফলটা বিভিন্নভাবে পেতে পারবেন। এই যে আমরা তৈরি পোশাকে আমরা এত উপরে উঠলাম কীভাবে? আমাদের যেহেতু আমদানির সাপ্লাইটা ভালো ছিল, আমরা র ম্যাটেরিয়ালসটা ভালোভাবে ভারত থেকে, চীন থেকে, বিভিন্ন দেশ থেকে আনতে পারছি। যদি ওখানে যদি বন্ধ হতো, তাহলে আমরা গার্মেন্টসে ফ্লারিশ করতে পারতাম না। এবং আমাদের ক্রেতারা, যারা ইউরোপ আমেরিকার ক্রেতারা, তো আমাদের দিকে চেয়ে আছেন। এই করোনা সংকটের মধ্যেও তারা অর্ডার দিচ্ছেন, অর্ডার দিতে চাচ্ছেন এবং এগুলো সাপ্লাই চাচ্ছেন। ব্যাপারটা হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। আপনি ইকোনমিক ডিপ্লোমেসি বা ট্রেড ডিপ্লোমেসি যখন করবেন, যে কোনো ডিপ্লোমেসির ভিতরে এখন মাথায় রাখতে হবে, মাথার পেছনে যে ট্রেড ডিপ্লোমেসি, আমাদের ট্রেড বেনিফিটটা কী পাবো। এই যে চীন 3 পর্যায়ে 8,256টি পণ্য দিচ্ছে, 3 পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে। এটা সুফল এই মুহূর্তে পারবেন না, কিন্তু এখন দরকার আমাদের 18টা পণ্য কি ওই তালিকায় আছে, তালিকা বের হলে আমরা দেখতে পারবো। কিন্তু ইন ওয়ান সেন্স 8,257টা পণ্য দিল, দীর্ঘদিনের আলোচনা, নেগোসিয়েশনের ফলে এটা আমরা পেয়েছি। এটা সুফল আপনি রাতারাতি পাবেন না, সময় সাপেক্ষ। সেটা কি আমরা প্রোডাকশনে গিয়েছি, আমাদের কৃষি উৎপাদন আছে, আমাদের শিল্পের অভ্যন্তরীণ অবস্থা কি, ম্যানুফ্যাকচারিং সেক্টরের অভ্যন্তরীণ অবস্থা তো খুব আশাব্যঞ্জক না। বিরতি নিয়ে আসবো, জি, খুব আচ্ছা ঠিক আছে, আমি আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন।
দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান, আপনার কাছে যেতে চাই বিরতির পর। আমি একটি উদাহরণ দিয়ে কথা শুরু করতে চাই, সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে কূটনৈতিক নীতি। আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানেরও কিন্তু খুব ভালো সম্পর্ক, এবং ভারতের চিরবৈরী পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক রেখে ভারতের সাথে তার যাবতীয় বাণিজ্যিক বলো বা সামরিক বলি সব কিছু থেকে একটি সম্পর্ক তৈরি করতে পারছে। কিন্তু বাংলাদেশের কি সেই অবস্থা তৈরি হবে যে ভারত আমাদের অকৃত্রিম বন্ধু হওয়া সত্ত্বেও আমরা আরেকটি প্রতিবেশী দূর প্রতিবেশী যেটি চীনের সাথে ওরকম ধরনের একটি সম্পর্ক তৈরি করতে পারবো, নাকি এটি আঞ্চলিক রাজনীতির কারণে সম্ভব হবে না? এখানে অনেকগুলো ইস্যু আছে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ খুব কারেক্টলি তার পররাষ্ট্রনীতি ফর্মুলেট করেছে। বাংলাদেশ বলছে একটা ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি, অর্থাৎ টিল্টিং টুয়ার্ডস নান, অর্থাৎ আমার ঝুঁকি প্রবণতাটা কোনো দেশের প্রতি থাকবে না। ভারত আমার পার্শ্ববর্তী দেশ, আবার চীনও আমার নিকট প্রতিবেশী দেশ। চীনের সাথে বাংলাদেশের সীমান্ত কিন্তু খুব বেশি দূরে নয়। আপনার নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক কিন্তু সেই অতীশ দীপাঙ্কর যে মহাজ্ঞানী তিনি শুরু করেছিলেন। তার অর্থ হচ্ছে 1000 বছরের পুরনো সম্পর্কটা ওই তিব্বতের সাথে বাংলাদেশ, চীনের সাথে বাংলাদেশের এই সম্পর্কর ভিত্তিটা আস্তে 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 এমন একটা পর্যায়ে আজকে দাঁড়িয়েছে যে আমরা চীনকে এই মুহূর্তে অস্বীকার করতে পারবো না আমাদের উন্নয়নের স্বার্থে। কারণ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তার পলিসির অগ্রাধিকার তালিকায় রেখেছেন উন্নয়ন। তিনি প্রায়োরিটি দিচ্ছেন উন্নয়নটাকে আগে, এবং উন্নয়নটাকে সামনে নিয়েই তিনি মানুষের উন্নয়ন করতে চান। ফলে এক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়া যদি এগিয়ে নিয়ে যেতে চান, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট করতে চান, বাংলাদেশের আপনারা জানেন যে বিদ্যুৎ সেক্টরে আমাদের ঘাটতি আছে, সেই ঘাটতি অলরেডি আমরা পুরোটাই একদম বলা যেতে পারে মিটিয়ে ফেলেছি। অবদানটা হচ্ছে কার? অবদানটা হচ্ছে চীনের। ফলে চীনকে আমাদের প্রয়োজন আছে। আবার একই প্রশ্ন হচ্ছে আমাদের ভারতকেই আমাদের অকৃত্রিম বন্ধু, মুক্তিযুদ্ধে ভারতের বিশাল অবদান রয়েছে, আমার পার্শ্ববর্তী দেশ ভারত, সুতরাং ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না। ফলে দুটো দেশকে ব্যালেন্স করে আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে, এবং সেটাই বর্তমান সরকার সেটা করছে, খুব সাকসেসফুলি সেটা করছে। সেই জন্যই বলি যে আমরা কোনো একটি একক দেশের প্রতি আমরা ঝুঁকে যাব না। চীন বড় অর্থনীতির দেশ, বড় শক্তিকর দেশ, সামরিকভাবে শক্তি, অর্থনৈতিকভাবে শক্তি, কিন্তু তার অর্থ নয় যে আমরা বেশি মাত্রায় চীনের প্রতি ঝুঁকবো। আবার ভারত আমাদের প্রতিবেশী দেশ, ভারতের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক, মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে সম্পর্কটা আরও ভিত্তি শক্তিশালী হয়েছে, আমরা ভারতকে অস্বীকার করতে পারবো না। তবে এখানে একটা জিনিস আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসাবে একটা জিনিস অত্যন্ত সূক্ষ্মভাবে ফলো করি, সেটি হচ্ছে যে স্নায়ুযুদ্ধের নতুন একটা ধারা দেখছি, যেটা আমি আগেই বলছিলাম, স্নায়ুযুদ্ধ 2। এই স্নায়ুযুদ্ধের মধ্যে দিয়ে উত্তেজনা এখানে তৈরি হচ্ছে। আমি আপনাকে যদি এক্সাম্পল দেই কোয়াডের কথা, কোয়াড হচ্ছে 4টি সামরিক একটা জোট, অস্ট্রেলিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। এই কোয়াড হচ্ছে ভারত মহাসাগরকে কেন্দ্র করে একটা মিলিটারি অ্যালায়েন্স। সেখানে তারা রেগুলারলি মিলিটারি ট্রেনিং হয়, নৌবাহিনীর প্রশিক্ষণ হয়। 2009 সালে এটা জন্ম হয়েছিল, মাঝখানে দীর্ঘদিন বন্ধ থাকার পর এটা আবার তৎপরতা শুরু হচ্ছে। এইখানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি। মার্কিন যুক্তরাষ্ট্রকে কোয়াডকে ব্যবহার করছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে ব্যবহার করছে। উদ্দেশ্যকে একটাই হচ্ছে অ্যান্টি চায়না একটা ব্লক তৈরি করা। এবং শুধু আরেকটু কথা বলে রাখি, অতি সাম্প্রতিককালে ভারত দুটো কাজ করেছে। একটি হচ্ছে ভারত অস্ট্রেলিয়ার সাথে একটা সামরিক চুক্তি করেছে। এই সামরিক চুক্তির বলে আপনার ভারতের যে বিমান ঘাঁটি অস্ট্রেলিয়া ব্যবহার করতে পারবে, ঠিক একই ধরনের চুক্তি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। যদি সম্ভাব্য কোনো যুদ্ধ হয়, কার সাথে বলা নাই, সম্ভাব্য যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান রিফুয়েলিংয়ের জন্য ভারতের বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে, চুক্তিতে আবদ্ধ। ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র নিউক্লিয়ার পাওয়ার সাপ্লাই দিচ্ছে। ফলে এগুলোর দেখানো, এর মধ্যে দিয়েই মোদী সরকারের আমলে মার্কিন যুক্তরাষ্ট্র সাথে ভারতের সম্পর্কটা খুব গভীর হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে আফগানিস্তান থেকে উইথড্র করার পর আফগানিস্তানে ভারত একটা বড় রোল প্লে করবে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে। আপনি পাকিস্তানের কথা উল্লেখ করলেন, পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেডিশনালি যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা এখন আর নাই। এখন তুলনামূলক বিচারে মার্কিন যুক্তরাষ্ট্র বেশি প্রেফারেন্স দেয় ভারতকে রাদার দেন অফ পাকিস্তান। ফলে এই অঞ্চলে একটা পোলারাইজেশন হচ্ছে। তবে ওই যে বলছিলাম যে যুদ্ধ যদি হয়েই যায়, হাইপোথেটিক্যালি যুদ্ধ যদি শুরুও হয়ে যায়, 1962 সাল যদি আবার ফিরে আসে,
62 সালের মতো যদি আবার একটা যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। সাপ্লাই লাইন বাংলাদেশের বন্ধ হয়ে যেতে পারে, বাংলাদেশ বিকল্প সাপ্লাই পাবে কিনা একটা প্রশ্ন। তখন বাংলাদেশের স্ট্র্যাটেজি কী হবে ওই মুহূর্তে বলা হয়তো সম্ভব হবে। এই মুহূর্তে বাংলাদেশের স্ট্র্যাটেজি হচ্ছে শান্তিপূর্ণভাবে আলোচনা করো, সমস্যার সমাধান করো, অ্যান্ড স্ট্যাটাস কো বজায় রাখো। তুমি তোমারে থাকবা, আমি আমার এলাকায় থাকবো। এই হলো বাংলাদেশের স্ট্র্যাটেজি। অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। মানিমুর হোসেন, যেটি স্যার বললেন যে যদি যুদ্ধ লেগেই যায় বা যুদ্ধ যদি হয়, সেক্ষেত্রে আসলে অনেকটা কঠিনই হবে বাংলাদেশকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে যদি আমাদের সরবরাহ লাইন বন্ধ হয়, সাপ্লাই লাইন বন্ধ হয়। মাইনুল আলম একটি বড় একটি বিষয় তুলেছেন, সেটি হচ্ছে অর্থনৈতিক ডিপ্লোমেসি, যেটা ইকোনমিক উদ্দেশ্যে যেসব কূটনীতি করা হয় সেইটি, কিন্তু সেই জায়গায়ও তো আমরা পিছিয়ে আছি এই দুই দেশের তুলনায়। থ্যাংক ইউ। সাপ্লাই লাইনের কথা কিন্তু আমি মোটামুটি বিশদই বলেছি, সংক্ষেপের মধ্যে কাজে আমি দ্বিতীয়বার এই কথা বলতে চাচ্ছি না। এখন সরি, এক্সকিউজ মি, এখন আপনি যে জিনিসটা বলছেন যে যদি সত্যি যুদ্ধ লেগেই যায়, এবং সেটা নিউক্লিয়ার ওয়ার না, এমনি কনভেনশনাল ওয়ার যদি একটু লার্জ স্কেলে হয়, তাহলে তার ইম্প্যাক্ট সর্বত্রই হবে। জলে হোক বা না হোক, আমাদের কি এমন পরিস্থিতি আছে এই ধরনের পরিস্থিতি? এখন বাংলাদেশকে যতখানি সম্ভব বাংলাদেশের উচিত হবে যে আইটেমস বা যে কোয়ান্টিটিস বা যে পণ্য, আমরা অনেক কমন পণ্য আছে, চায়না থেকে পাওয়া যাচ্ছে, ইন্ডিয়া থেকে পাওয়া যাচ্ছে, কিন্তু আমি চায়না থেকে কেন আনছি সে কিন্তু আমি বলেওছি যে আমাদের ক্রেডিট লাইন ভালো, বা এই জিনিসগুলোর সোর্স, অল্টারনেটিভ সোর্সগুলো আর কি হতে পারে আমাদের নাইবারিং এরিয়াতে, সেটা খুঁজে বের করা এবং সেই সমস্ত সরকার বা গভর্নমেন্টের সাথে ভালো সম্পর্ক তৈরি করা। তবে এখানে একটা ব্যাপার আছে, এই কথাটা আবার ইট উড বি লাইক ওয়াটারিং ডাউন দ্য কনসেপশন, এক্সিস্টিং কনসেপশন। সেটা হচ্ছে আপনার যুদ্ধ লাগলে, অ্যাজিউমিং আগেবার বলছি যে যদি 2-3 মাসের জন্য যদি কোনো ব্যাপক স্কেল এবং সর্বত্রই যদি আপনার সাপ্লাই লাইন বন্ধ থেকে যায়, এখন তো আর সেই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার নাই বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নাই যে ঠিক আছে আমি নিরপেক্ষ দেশ, যে এক ঝান্ডা উড়ে চললাম, আমাকে কি অ্যাফেক্ট করলো না। এখন কিন্তু ব্যাপারটা তা না। একটু অপ্রিয় হলেও সত্য কথা, এখন কোনো না কোনোভাবে একটা পরিস্থিতিতে এই অথবা ওই যে কোনো একটা সাইডে সামান্যতম হলেও একটু ইনটেনশন থাকবে। এটা ক্লিয়ার করে দিয়েছে, যদি এটা উনার ইস্যু, কিন্তু তাহলেও আমি আপনার সাবজেক্টে আমি ঢুকতে চাচ্ছি না। বুশের সময় কী হয়েছিল, দে কম্পেলড মেনি কান্ট্রিজ টু জয়েন দেয়ার ফোল্ড এগেনস্ট দেয়ার ওয়ার এগেনস্ট টেরোরিজম। আর হয় আমাদের সাথে আছো, হয় আমাদের সাথে শত্রুপক্ষের সাথে, এই পজিশনে জিনিসটা চলে গিয়েছিল। এটা বেশি দিনের কথা না, বাট তো এটা আমাদের ভুল হওয়ারও কোনো কারণ নেই। সিচুয়েশনটা যদি গড ফরবিডস, খোদা না খাস্তা যদি আমাদের সেরকম যদি দাঁড়িয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের, যেহেতু বাংলাদেশ ছোট দেশ, প্রচুর পপুলেশন, আমাদের রিসোর্স অত্যন্ত লিমিটেড। রিসোর্স বলতে আমি ন্যাচারাল রিসোর্সের কথা বলছি, হিউম্যান রিসোর্স না, ন্যাচারাল অত্যন্ত লিমিটেড। সেখানে আমাদের প্রবলেম হতে পারে, এবং হতে পারে এই জিনিসটা মাথায় রেখেই ওই আমি কিছুক্ষণ যেটা বললাম যে ওই ধরনের যেগুলি আমরা ইম্পোর্ট করি ফর সার্ভাইভাল অফ আওয়ার ম্যানুফ্যাকচারিং সেক্টর অর ইন্ডাস্ট্রিজ, এইসব ইন্ডাস্ট্রিতে এখন থেকে আমাদের সম্পর্ক যতখানি সম্ভব ভালো করা বা চেষ্টা করা, একটা গুড দিয়ে রাখা উচিত। কিন্তু আলটিমেটলি বললাম, কোনো কারণে যদি সাপ্লাই লাইন বন্ধ হয়ে যায়, সেটা ইম্পোর্ট সাপ্লাই লাইন হোক বা এক্সপোর্ট সাপ্লাই লাইন হোক, র ম্যাটেরিয়াল হোক বা ফিনিশ গুডস হোক, হোয়াট এভার বি দ্য থিং, তাহলে সেখানে ভার্চুয়ালি করার কিছু থাকবে না, সাফার করতেই হবে। জি, মানিমুর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাইনুল আলম, যেটি তারেক শামসুর রহমান স্যার বললেন যে ভারসাম্যের যে কূটনীতি বাংলাদেশ বজায় রেখেছে, এটি আসলে কতদিন সম্ভব? না, এটা ভারসাম্যের কূটনীতি মানে আমি আমার স্বার্থে কিভাবে পরিচালিত হবে, কিভাবে স্টেপগুলো নেব, পদক্ষেপ নেব, তার উপর নির্ভর করে। আমি তো এখানে যদি ভারসাম্য প্রয়োজন হয় ভারসাম্য নেব, কিংবা যখন কোনো স্পষ্ট অবস্থান প্রয়োজন হয় সেটা করব। কিন্তু এখানে এই আপনি আজকের আলোচনার আলোচ্য বিষয় চীন ভারত যে দ্বন্দ্ব কিংবা যে বৈরী সম্পর্ক হয়েছে একটি সীমান্ত এলাকা নিয়ে, 3310 কিলোমিটার সীমান্ত, এর মধ্যে একটি পয়েন্ট নিয়ে এটা ঘটেছে। অন্য সীমান্তে কী পরিস্থিতি, ওখানে বাণিজ্য হচ্ছে, চলাফেরা হচ্ছে, পিপল টু পিপল কন্ট্যাক্ট হচ্ছে, সব ধরনের হচ্ছে, ট্রেড, বর্ডার ট্রেড হচ্ছে, আমদানি রপ্তানি সবই হচ্ছে। তো এখন যদি এখানে এটা হয় এই কারণে, তাহলে আমরা কি করব? আমরা ভারসাম্য কূটনীতি আপাতত চালিয়ে যাব।
আমরা কারোর সাথে নাই, আবার সবার সাথে আছি, কারো বিপক্ষে নাই, আবার উভয়ের সাথে আছি। এটা একটা আমাদের স্ট্যান্ডিং পলিসি, সেই স্বাধীনতার পর বঙ্গবন্ধু যেটা দিয়ে গেছিলেন সেটাই বোধহয় একটা মূল ভিত্তি কিংবা পলিসি। ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। ইয়েস, কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব। সেটা হচ্ছে যে আরেক স্টেপ ফরওয়ার্ড, আমি ইতিপূর্বে যেটা বলেছি যে আরেকটা ফরওয়ার্ড লুকিং, কারণ এখানে রাষ্ট্রগুলো এই বর্তমান একবিংশ শতাব্দীতে যেভাবে পরিচালিত হচ্ছে, বৈশ্বিক সম্পর্কটা যেভাবে এগোচ্ছে, সেক্ষেত্রে এক একজন রাষ্ট্রনায়ককে, এক একজন সরকার প্রধানকে ওই ধরনের ভূমিকা নিতে হয়, স্টেটসম্যানশিপ লাইক করতে রোল নিতে হয়। সেক্ষেত্রে যদি ওইরকম একটা ক্রিটিক্যাল ক্রাইসিস দেখা যায় দু দেশের মধ্যে, তাহলে বোধহয় আমরা উভয়ের মিত্র এবং বন্ধু এবং পার্টনার হিসাবে, চীন এবং ভারতের অভিন্ন পার্টনার হিসাবে আমরা বোধহয় ভূমিকা নিতে পারি। আর কেউ এরকম সুবিধাজনক অবস্থানে পৃথিবীতে কেউ নেই, ডোনাল্ড ট্রাম্পও নাই, পুটিনও নাই, আমি আর কারো নাম খুঁজে পাচ্ছি না, কিংবা এই ধরনের ইউরোপের কেউ নাই। সুতরাং বাংলাদেশ এটা করতে পারে। এটা যদি হয় তাহলে আমাদের একটা সুন্দর মাইলেজ হবে, এবং আমরা আমাদের যে বাংলাদেশের যে নীতি, আমরা শান্তির পক্ষে, আমরা প্রগতির পক্ষে, উন্নয়নের পক্ষে, আমরা যে কোনো দ্বন্দ্ব, বৈরী কিংবা সংঘাত, আক্রমণ, পাল্টা আক্রমণের বিরুদ্ধে দূরে আছি এগুলো থেকে, সেটা বোধহয় এই নীতিটা আরও প্রকট হবে। আমরা জাতিসংঘে শান্তির প্রস্তাব দিয়ে আমরা গ্রহণযোগ্যতা পেয়েছি, আমরা সমর্থন পেয়েছি পুরো জাতিসংঘে। আমরা ক্রাইসিস মোকাবেলা করছি, 11 লক্ষ লোক মিয়ানমার আমাদের উপর চাপিয়ে দিয়েছে, বাট মিয়ানমারের সাথে কি আমাদের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ হয়েছে? হয় নাই। মিয়ানমারও করবে না, আমরাও করব না। কিন্তু এই সংকটটা আমরা ধরে রেখেছি, আমরা ফিট করছি। কারণ হচ্ছে আমরা পুরো বিশ্ববাসী বাংলাদেশকে এখন এরকমভাবে মূল্যায়ন করে, সেই সুযোগটা আছে। এটাই আমার মতামত, এবং আমরা ভারসাম্যটা চালিয়ে যাব, এবং পেছনে থাকবে আমাদের উন্নয়ন। কারণ আমাদের এখন মূল নীতি হচ্ছে উন্নয়নটাকে আমরা একটা পর্যায়ে নিয়ে যাব। উন্নয়নের যে রোড ম্যাপে আমরা আছি সেটাকে পূর্ণ করব এবং সেই পথে হাঁটব। এবং আমাদের সবচেয়ে কূটনীতি কিংবা ভারসাম্যের কূটনীতি যাই বলেন, মাথার পেছনে আমাদের থাকবে যে ট্রেড কূটনীতি, বাণিজ্য কূটনীতি, ট্রেড ডিপ্লোমেসি। সেটা আমার 17 কোটি কিংবা 18 কোটি মানুষের স্বার্থে অর্থনৈতিক বিষয়গুলো প্রাধান্য পাবে, বাণিজ্যিক বিষয়গুলো প্রাধান্য পাবে, আমাদের শিক্ষা, বিজ্ঞান, জ্ঞানের চর্চাগুলো প্রাধান্য পাবে, আমাদের কূটনৈতিক ইস্যুতে আমাদের যে ভোকাল এবং সরব যে কূটনীতি, সেটার প্রতিফলন ঘটবে বলে আমি মনে করি। কিন্তু অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কি রাজনৈতিক সিদ্ধান্ত অনেক গুরুত্বপূর্ণ না? অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত তো সব কিছুতে পরিচালিত হয়। অর্থনৈতিক নীতি, কূটনীতি, ইভেন সমর নীতি কিংবা সমর কৌশল কিংবা কনভেনশনাল ওয়ার বলেন কিংবা ডিফেন্স স্ট্র্যাটেজিক, সব কিছুই কিন্তু পলিটিক্যালি ড্রিভেন, পলিটিক্যাল পলিসি, রাজনৈতিক নীতির উপর নির্ভরশীল। রাজনৈতিক সিদ্ধান্তটা ওইভাবে প্রণীত হয় যেখানে যার প্রভাব এবং যার বাস্তবায়ন এই সবগুলো বিষয় করে, কূটনীতি করে কিংবা অর্থনীতি করে, বাণিজ্য করে কিংবা আপনি যেটা বললেন যে আমরা যে উন্নয়নকে আমরা এগিয়ে নিতে চাই, ডক্টর তারেক শামসুর রহমান স্যার বললেন যে উন্নয়নের ক্ষেত্রে চীন একটি বড় অংশীদার আমাদের বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে। আবার আপনি বললেন যে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য আমরা আনি প্রতিদিন, আমরা ভারতের উপর অনেকটা বেশি নির্ভরশীল। এই দুটি, একদিকে জীবন জীবিকা আর একদিকে উন্নয়ন, দুই দিকে জীবন জীবিকা উন্নয়ন সবই চলবে। আপনি দেখেন আজ থেকে 3 মাস আগে মার্চ মাসে যখন করোনা পুরো গ্রাস করলো, প্যান্ডেমিক আকারে দেখা দিল, তখন কিন্তু বাংলাদেশ না পুরো বিশ্ব এফেক্টেড। বাংলাদেশের সাপ্লাই চেইন বন্ধ হয়ে গেছে, বিমান যোগাযোগ বন্ধ হয়ে গেছে, রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে, আমদানি বাণিজ্য অনেকাংশে বন্ধ হয়েছে, পুরোপুরি হয়েছে বলা যাবে না, এখন যেটা রিজিউম করছে। তা এখন আমাদের পণ্য যেখান থেকে আসে, সাপ্লাই চেইন ঘুরে ফিরে একই জায়গায় যাচ্ছে, সাপ্লাই চেইন এবং নিকট সাপ্লাই চেইন, নিয়ারেস্ট সোর্স আর একটু দূরের সোর্স, যেখানে আমরা যাচ্ছি এগুলোকে ধরে রাখতে হবে। এবং অর্থনৈতিক উন্নয়ন এবং নিত্য প্রয়োজনীয় কোনোটা চেয়ে কম না। আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে আমরা চলবো কিংবা জীবন ধারণ করব, এবং আমরা সামনে এগোতে হলে বড় উন্নয়নটা দরকার, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, যা দরকার। আর কূটনীতির ক্ষেত্রে কিংবা রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে যেটা গুরুত্ব হয়, আমরা কোনো এক দেশকে স্যাক্রিফাইস করে আরেক দেশের সম্পর্ক করব না। এটা একেবারে স্থির নীতি এবং স্ট্যাটিক পলিসি। আমরা এক দেশের সম্পর্ককে জলাঞ্জলি দিয়ে বিনিময়ে অন্য দেশের সাথে আমরা সম্পর্ক করব না। আপনি মনে আছে, আর একটু বিস্তারিত যদি সময় থাকে বলি, আজ থেকে 15-20 বছর আগে একটা পলিসি ছিল, লুকিস্ট পলিসি বাংলাদেশের। মনোহর ভাই এবং তারেক ভাই বলবেন, ওনারা সমর্থন দেবেন। তখন প্রশ্ন উঠছিল আমরা পূর্বমুখী কূটনীতি পরিচালনা করব। সেটা হয়তো সেই সময়ে কিছুটা প্রয়োজন ছিল,
কিন্তু এটা আদতে এটা কি ঠিক ছিল? ঠিক ছিল না। তাহলে আমরা পূর্ব লুকিস্ট পলিসি করলাম, হোয়াট অ্যাবাউট আওয়ার ওয়েস্টার্ন ফ্রেন্ডস? আমেরিকা কোথায়, ইউরোপ কোথায়, অন্যরা কোথায়? এই যে ঘোষণা দিয়ে এক ধরনের কূটনীতি পরিচালনা করা, এটা কিন্তু অন্যদেরকে চোখ বড় বড় করে তাকাচ্ছে, আমাদের মনিটরিং করছে, দেখছে বাংলাদেশ লুকিস্ট পলিসি মানে কি, টুয়ার্ডস চায়না, টুয়ার্ডস জাপান, টুয়ার্ডস কোরিয়া, টুয়ার্ডস ভিয়েতনাম। তাহলে থাইল্যান্ড। হ্যাঁ, এই যে এদিকে যাচ্ছি আমরা, কি অন্যদিকে কি আমরা ইয়ে করব, স্যাক্রিফাইস করব না, করা উচিতও না। বাংলাদেশের স্বার্থ সবার সাথেই আছে, যুক্তরাষ্ট্রের সাথে আছে, ইউরোপের সাথে আছে, জাতিসংঘ বড় ফোরামে আছে, ইউরোপীয় ইউনিয়ন আছে, মিডল ইস্টে তো আমাদের বড় স্বার্থ, আর এই অঞ্চলে আমাদের প্রতিবেশীদের মধ্যে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা সবগুলো সেক্টর, সবগুলো অঞ্চলকে সমানভাবে করব। আমরা এখন আফ্রিকার দিকে নজর দেওয়া উচিত। ওখানে খুব বেশি আমাদের লোকসংখ্যা আছে, আমাদের ওখানে পটেনশিয়াল আছে, এবং ওখানে ন্যাচারাল রিসোর্সেস এবং বিনিয়োগের একটা সম্ভাবনা আছে। আমাদের মাল্টিন্যাশনাল বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো কিন্তু, ওরা যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যদি ধরি, ওরা পৃথিবীর কোন জায়গায় যাচ্ছে না, সব জায়গায় যাচ্ছে এবং এক্সপোর্ট করছে। আমরা প্রোডাক্ট দিয়ে, আমরা রপ্তানি দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঢুকছি। আবার আমাদের যেখানে প্রয়োজন আছে সেখান থেকে আমরা আমাদের পণ্যগুলো আনছি। তো পুরো এখন বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন হয়ে গেছে। আর যুদ্ধ যেখানে, কিংবা উত্তেজনা যেখানে আছে, উত্তেজনার জায়গাগুলো আলাদা। এর পেছনেও কিন্তু অর্থনীতি আছে। মধ্যপ্রাচ্যের যে সংকট, সেটার পিছনে কিন্তু অর্থনীতি আছে। সুতরাং এটা এখন কখনো কখনো এভাবে ভারসাম্য করতে হয়। ভারসাম্য সবসময় হয় না, কিন্তু কখনো কখনো করতে হয়। বেশিরভাগ সময় বৃহৎ স্বার্থ, গ্রেটার ইন্টারেস্টটাকে আপনি প্রাধান্য দিতে হলে ভারসাম্যটা ভাবতে হবে। আর চীন আর ভারত, এই প্রশ্নে তো অবশ্যই আমরা ভারসাম্য করতে হবে। ভারসাম্যের এখানে বিকল্প নেই, এটা সবাই বলবে, সবাই জানবে, এবং এই ভারসাম্যের কূটনীতি আপনাকে সুফল এনে দেবে। আমরা চুপ আছি, প্রয়োজনে আমরা বিবাদ মিটাবো, কিন্তু আমরা কারোর দিকে যাব না, কারোর বিপক্ষে কথাও বলবো না। কারণ হচ্ছে উভয়ের সাথে আমার সম্পর্ক আছে, স্বার্থ আছে। একেবারে সত্যি কথা বলে, স্বার্থ আমার সবচেয়ে উপরে থাকবে। জি, মাইনুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান এবং মানুর হোসেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৮টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।